জানালার কাঁচ ভেদ করে সকালের এক ফালি মিষ্টি রোদ্দুর এসে আছড়ে পড়লো আমার মুখশ্রীতে। ফলশ্রুতিতে ঘুমে ব্যাঘাত পড়ে আমার। পিটপিট করে তাই আঁখি জোড়া মিলতেই প্রথমেই নজর এলো আদৃশের মুখশ্রীখানা। সে এখনো আমায় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে সুখ নিদ্রায় রয়েছে। তার এই ঘুমন্ত মায়াবী মুখশ্রী পানে চেয়ে আরও এক দফা প্রেমে পড়তে বাধ্য হতে হলো আমায়। শক্ত হাতের বাঁধন ছাড়িয়ে উঠতে নিলেই সেই হাতের বাঁধন আরও জোরালো হয়ে ওঠে। পিটপিট করে চোখ মেলে কিছুটা বিরক্তি নিয়ে আদৃশ বলল, এত মোচড়ামুচড়ি করছো কেন? আমার আরামের ঘুমে ব্যাঘাত ঘটছে এতে। দেয়াল ঘড়ির দিকে নজর রেখে তার কথার পাল্টা জবাব দিয়ে বললাম, টাইমলি খাওয়ার অভ্যেস তোমার। যেখানে সকাল 9টায় ব্রেকফাস্ট করো সেখানে এখন 10টা ওভার হতে যাচ্ছে। এমন অনিয়ম চলতে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে তুমি। আদৃশ এবার আড়মোড়া ভেঙে আমার গাল টেনে দিয়ে আদরে ভঙ্গিতে বলল, বউ আমার কোলবালিশের মতো নরম তুলতুলে, তাকে ছেড়ে উঠতে মন চায় না যে আমার। আদৃশের কথায় পাত্তা দিলাম না আমি। তার হাতের বাঁধন আলগা হতেই আমি চট করে উঠে পড়লাম। পেছন ফিরে বেশ শাসনের সুরে বললাম, চট জলদি উঠে পড়ো তো। দেরি করে ব্রেকফাস্ট করার জন্য আজ কিছু বললাম না, তবে নেক্সট টাইম যেন না হয় এমনটা। এতটুকু বলেই চলে যায় মেহেরুন। আদ্রিস সেভাবেই শুয়ে থেকে কপালে এক হাত ঠেকিয়ে করুণ সুরে বলল, যাক বাবা, বিয়ের আগে আমি শাসন করতাম, আর এখন দেখি বউ আমারই উল্টো শাসন করে। হায় কপাল আমার। এমনি এমনি নিজের ভবিষ্যৎ নিয়ে তো ভাবতাম। সবাই মিলে সকালে ব্রেকফাস্ট সেরে বাইরে বেরিয়ে পড়লাম। সি বিচের পাশে হরেক রকম স্টল, সেখান থেকে পছন্দসই কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম। এরপর পাশেই একটা রেস্টুরেন্টে গেলাম। যা গরম পড়েছে তাতে করে বাইরে থাকা বড় দায়। দুপুরের চড়া রোদটা কমলে বিকেলের দিকে না হয় সি বিচে ঘুরতে যাব। তার আগে আপাতত ঠান্ডা জাতীয় কিছু খাওয়া তো যাক। রেস্টুরেন্টে গিয়ে কোল্ড কফি আর মিল্কশেক খেয়ে কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিতে দিতেই বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়। কাছে পিঠে আরও কিছু সময় ঘোরাঘুরি করে দুপুরের দিকে লাঞ্চ সেরে নিলাম। এরপর আমাদের রিসোর্টে ফিরে বিশ্রাম নিয়ে আবারও বিকেলের দিকে বেরিয়ে পড়লাম। পড়ন্ত বিকেল, সমুদ্রে উত্তাল ঢেউ। আদৃশের এক হাত জড়িয়ে ধরে চোরাবালির উপর দিয়ে হেঁটে যাচ্ছি আমরা দুজন। সমুদ্রের তীরে যেতেই ঢেউ এসে আছড়ে পড়ে ভিজিয়ে দিয়ে যায় আমাদের। আমিও দুষ্টুমি করে তার গায়ে পানি ছিটিয়ে দিলাম। আদৃশ্য কম যায় না, সেও পানি ছিটিয়ে একেবারে আধ ভেজা বেড়াল বানিয়ে দেয় আমায়। আমি গাল ফুলিয়ে চলে যেতে নিলেই আমার হাত টেনে চোরাবালির উপর বসিয়ে দিয়ে নিজেও আমার পাশে ঘেঁষে বসে পড়ল সে। এরপর পকেট হতে একজোড়া নূপুর বের করে আচমকাই আমার পায়ে পরিয়ে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই নূপুরটা কোথায় পেলে তুমি? আমার বউয়ের পছন্দের জিনিস বলে কথা। বউয়ের এতটুকু শখ আহ্লাদি যদি পূরণ করতে না পারি তাহলে আমি কেমন স্বামী? আদৃশের এই কেয়ারিং, সূক্ষ্ম জিনিসের প্রতি তীক্ষ্ণ নজরদারি, এই সব কিছু একটা মেয়েকে ভালোবাসতে বাধ্য করে। একটা মেয়ে তো তার শখের পুরুষের কাছে এতটুকুই চায়। যেই মেয়ের কপালে আদৃশের মতো এমন স্বামী জুটে, সেই মেয়ের মতো ভাগ্যবতী দুনিয়াতে আর একটাও নেই। আমি নিজেকে সামলানোর প্রয়োজন মনে করলাম না আর। মনের কুঠিনে থাকা অবাধ্য ইচ্ছেকে প্রশ্রয় দিয়ে তার গলা জড়িয়ে ধরলাম। ফলে প্রাপ্তির হাসি হেসে উঠে আদৃশ। কয়েক মুহূর্ত পর তাকে ছেড়ে মাথা নুইয়ে রইলাম খানিকক্ষণ। এর কিছু সময় পর নিজেকে ধাতস্থ করে শখ করে চোরাবালিতে লিখলাম মেহাদৃশ। তা দেখে সূক্ষ্ম হাসে আদৃশ। ঢেউ এসে যতবার আমাদের নাম মুছে দিচ্ছে ততবার লিখলাম। আদৃশ এবার আমার ঝাপটে ধরে বলল, উত্তাল ঢেউ এসে যেমন সমুদ্রের বুকে দোলা দিয়ে যায়, শীতল মৃদু মন্দ হাওয়া এসে শরীরে দোলা দেয়, ঠিক তেমনি তোমায় দেখলেও সেই পূর্বের ন্যায় আমার হৃদয় উপকূলে দোলা দিয়ে যায়। কেননা তোমারে দেখিয়া আমার যে হৃদয় লাগিল দোলা। আদৃশের কথায় পূর্বের ন্যায় মুগ্ধ হলাম আমি। তার কাঁধে মাথা ঠেকিয়ে উত্তাল সমুদ্রের ঢেউ দেখাতে ব্যস্ত হয়ে পড়লাম। আমার সাথে তাল মিলিয়ে আদৃশ্য সেই দিকে যায়। ওইদিকে আলভি ভাইয়া আর আয়ুষী ভাবি দুজনে হাত ধরাধরি করে সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে সামানে দৌড়েছে। আয়ুষীর বহুদিনের স্বপ্ন সমুদ্র স্নান করার। আলভি তার এই ইচ্ছেটাও অপূর্ণ রাখেনি। ঠিকই দুই তরুণ তরুণী মিলে সমুদ্রে স্নান করতে নেমে পড়ে। তা দেখে আদৃশ সতর্ক করে বলল, খুব বেশি দূরে যাস না ভাই, ঢেউ এসে কিন্তু তলিয়ে নিয়ে যাবে তোদের দুটোকে। আদৃশের সতর্কবার্তা কর্ণপাত হতেই ওরা দুজন তড়িঘড়ি করে চলে আসে। দূরে এক কোণে কাদো কাদো মুখ করে তীর্থের কাকের ন্যায় দাঁড়িয়ে রয়েছে আহির।
মনটা যে খালি তার বউ বউ করে। মাঝে মধ্যে তো মনে চায় দুঃখের চোরাবালিতে ডুব মারতে, কেননা তার যে বউ থাকতেও বউ নেই। অনুপ্রান্তে দাঁড়িয়ে মেয়েটা কি সুন্দর খিলখিলিয়ে হাসছে, অথচ এইদিকে তার বর যে দুঃখে ডুবি ডুবি অবস্থা, এ খবর কি রাখে সে? এই তো গত রাতে সবাই যে যার কক্ষে যাওয়ার পর রিশতার সাথে সেও তার কক্ষে প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু শত আকুতি মিনতি করলেও কিছুতেই নিজের ঘরে ঢুকতে দেয়নি রিশতা। সে সাফ সাফ জানিয়ে দিয়েছে তাদের বিয়েটা সবাই মেনে না নেওয়া অবধি দুজনে আলাদা থাকবে। রিশতা হতে এই কথা শুনেও কত ব্যাঙের মতো লাফালো, ছড়া কাটলো, তবুও লাভ হয়নি। শেষমেশ বিরক্ত হয়ে আহিরের মুখের উপর ঠাস করে দরজাটা আটকে দেয় রিশতা। পরে আহির বেচারা বুকের মাঝে চাপা আর্তনাদ চেপে নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে গিয়ে কোল বালিশকে বউ মনে করে বুকে জড়িয়ে ঘুমিয়ে যায়। আধভেজা দম্পতিকে নিয়ে ঠাট্টা মশকরা করছিলাম আমি আর রিশতা, সঙ্গে আদৃশও ছিল। তবে তার স্পিড বোটে চড়বার খুব শখ হয়েছে বলে আরব ভাইয়াকে নিয়ে ওইদিকে গিয়েছে ওদের সাথে কথা বলতে। ভেজা শরীরে থাকলে ঠান্ডা লেগে যাবে এই আশঙ্কায় আলবি ভাইয়া আর আয়ুষী ভাবি ড্রেস চেঞ্জ করতে গিয়েছে। এখন শুধু পড়ে রইলাম আমি আর রিশতা। এই সুযোগেরই অপেক্ষা করছিল বোধহয় রিশতা। কাল বিলম্ব না করে তাই চট করে বলে বসলো, মেহু, তুই কি সত্যি আমার আর আহিরের বিয়েটা এখনো মেনে নিতে পারিসনি? রিশতার দিকে পূর্ণ দৃষ্টিতে ফিরে চাইলাম আমি। অধরের কোণে হাসি ঝুলিয়ে বললাম, না মেনে নেওয়ার মতো কি কোনো কারণ আছে? ভরকে যায় রিশতা, অবাক হয়ে তাই বলল, তুই তো মানতে চাইলি না, তবে কে বলেছে আমি মানিনি? আমি তো আগেই মেনে নিয়েছিলাম, তবে ওই সবার সামনে একটু একটু নাটক করলাম আর কি। আচ্ছা, আমি তো শুরু থেকে তোদের সাপোর্ট দিয়ে এসেছি, তাহলে তোরা যে বিয়ে করি এটা কেন জানালি না আমায়? মাথা নত করে নেয় রিস্তা। দুজন দুজনকে হারিয়ে ফেলবার আশঙ্কায় ওরা লুকিয়ে বিয়ে করে নিতে বাধ্য হয়েছিল এক প্রকার। এমনকি সবটা এত দ্রুত ঘটেছিল যে মেহেরুনকে একটা বার জানানোর সময়ও হয়নি। পরে যখন জানাতে চেয়েছিল তখন তো অলরেডি মেহেরুন আর আদৃশ্যের বিয়ের তোড়জোড় বেঁধে গিয়েছিল। রিশতার গালে এক হাত রেখে আশ্বাস দিয়ে বললাম, ভয় নেই রিশু, আমি আছি তো। ছোট থেকে একসাথে বড় হয়েছি আমরা। আমার কাছের মানুষগুলোর মাঝে তুই একজন। সত্যি বলতে কি, তুই আর আহির যা করেছিস আমাদের জন্য তার কৃতজ্ঞতা বলে শেষ হবে না কখনো। তাই বলছি, চিন্তা করিস না তো একদম। আমি সবাইকে মানিয়ে নিব, তবে এখন না। তোর আগে ভার্সিটিতে ওঠ, ভালো মতো পড়াশোনাটা শেষ কর, তারপর আমিই একটা ব্যবস্থা করব। আমার কথাগুলো শুনে রিশতা জড়িয়ে ধরে আমায় উচ্ছ্বাসিত হয়ে বলল, আলাবু মেহু। এভাবেই কিছু সময় ভাব বিনিময়ের পর দুজন দুজনকে ছেড়ে অরণির কাছে চলে এলাম। ছাউনির নিচে হেলান দিয়ে বসে বিশ্রাম নিচ্ছে সে। আমার ডাকে চোখ মেলে তাকায়। জিজ্ঞেস করলাম, শরীর কেমন লাগছে এখন? উত্তরে অরণি ক্লান্ত ভঙ্গিতে বলল, এই আগের মতোই। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, কেননা গত কয়েকদিন যাবত ওর শরীরটা ভালো নেই। মাথা ঘুরছে, নয়তো ঘন ঘন বমি হচ্ছে, আবার মাঝে মধ্যে তো অতিমাত্রায় টক খাচ্ছে। অথচ এই মেয়েকে কিনা কখনো কোনো কিছুর লোভ দেখালেও টক খেতে চাইতো না। ওর এমন সিমটমস দেখে আমার মনে সন্দেহের উদ্রেক জমে। আমার কেন জানি না মনে হচ্ছে অরণি মা হতে চলেছে। হয়তো আমি ডক্টর নই, তবে সায়েন্সের স্টুডেন্ট হবার সুবাদে এতটুকু প্রাথমিক জ্ঞান তো আছে আমার। বাকিটা আমার ডাক্তার জামাই আসলেই জানা যাবে না হয়। এরই মাঝে হাজির হয় আদৃশ আর আরব ভাইয়া, সাথে আলবি ভাইয়া আর আয়ুষী ভাবিও এসে পড়েছে। ওরা আসতেই সিদ্ধান্ত হলো আমরা সবাই মিলে স্পিড বোটে চড়বো। যেই ভাবা সেই কাজ। আমরা সবাই উৎসুক থাকলেও অরণি যেতে রাজি হয় না, তবে আরব ভাইয়ার জোড়াজড়িতে অবশেষে রাজি হয় ও। 4 জুটি মিলে 4টা স্পিড বোটে উঠে পড়লাম। আদৃশের পাশে বসতেই আদৃশ আমায় নিজের কাছে টেনে নিয়ে বলল, আমায় ধরে বস মেঘু, নয়তো এই গভীর সমুদ্রের মাঝে যদি একবার পড়ে যাই তবে নির্ঘাত পটল তুলতে হবে আমায়। আদৃশের মুখে আবারও ওই এক কথা। এই লোকের হয়েছেটা কি? খালি মারামারির কথা বলে। আমি আবার দুম করে আদৃশের পিঠে চিমটি কেটে দিয়ে কটমট করে বললাম, তোমার খুব মরার শখ হয়েছে তাই না? আসো কাছে আসো, কামড় দিয়ে একটু তোমায়। এতটুকু বলে আদৃশের আরো খানিকটা কাছে এগিয়ে গিয়ে ওর গাল দুটো টেনে দিয়ে টিপ্পনি কেটে বললাম, আয় আয় তুতুত, আয় আয়, তোর একটু কামড়ে দেই আমি আদৃশ ভাউ। আদৃশ ভরকে যাওয়ার বদলে চট করে হেসে ফেলে বলল, চুমু তো আর দিবে না, তার চেয়ে বরং ওই কামড়টাও দাও। বউয়ের লাভ বাইট মনে করে আমি তা সাদরে গ্রহণ করব।
আমি তবদা খেয়ে গেলাম এবার। এই লোকটা ভালো হবে না বোধহয় এই জন্মে। স্পিড বোটে চড়া শেষ হতেই এক এক করে নেমে পড়লাম আমরা। এদিকে নামতে গিয়ে ঘটলো আরেক বিপত্তি। অরণি মাথা ঘুরে পড়ে যায়। তড়িঘড়ি করে ওকে তুলে নিয়ে রিসোর্টে চলে এলাম। আদৃশ ওকে চেক করতেই সন্দেহ আরো প্রগাঢ় হয়। তবে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আদৃশ তো আর গাইনি বিশেষজ্ঞ নয়। ফিরে গিয়ে ভালো একটা গাইনি ডক্টর দেখিয়ে তবেই এনশিওর হওয়া যাবে না হয়। সব গোছগাছ করে সন্ধে নাগাদ আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। আজ তো ফিরতেই হতো যথারীতি। পরশু থেকে আবারও সেই যান্ত্রিক লাইফে ফিরতে হবে আদৃশকে। আবারও সেই ডিউটি সেরে রাতে করে ঘরমাক্ত ক্লান্ত দেহে বাড়ি ফেরা। ওইদিকে আমারও ইঞ্জিনিয়ারিং ক্লাসটার ইউনিভার্সিটির ক্লাস শুরু হবার সময় ঘনিয়ে এসেছে। বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটা রাত হয়ে যায়। গৃহে প্রবেশ করতেই মা মামুনির দেখা মেলে। প্রায় 2 দিন পর দুজনকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম তাদের। তারাও পরম যত্নে আগলে নেয় আমায়। সবার সাথে কুশল বিনিময় শেষে ফ্রেশ হয়ে একেবারে রাতের খাওয়া দাওয়া সেরে যে যার কক্ষে চলে এলাম। এতটা পথ জার্নির পর ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিলাম। আচমকাই পেটের উপর ভারী কিছুর অস্তিত্ব টের পেতেই চট করে চোখ তুলে চাইলাম। আদৃশ আমার পেটে মুখ গুজে শুয়ে রয়েছে। তার চুলের ভাঁজে আলগোছে হাত দিয়ে ডাকতেই আদৃশ আড়ষ্ট গলায় জবাব দেয়, এখন আর ডিস্টার্ব করবে না মিহু পাখি। প্রচণ্ড ক্লান্ত আমি। এখন আমার ক্লান্তি দূর করার একমাত্র মহা ঔষধ তুমি, কেননা তুমি আমার ব্যক্তিগত কোলবালিশ। কি করছো শাশুড়ি আম্মু? সপ্তবর্ষী এক বাচ্চার মুখে পরিচিত সেই শাশুড়ি আম্মু ডাকটা শুনে থমকে গেলাম আমি। আর চোখে মেয়েটার দিকে ফিরে চাইলাম একবার। মেয়েটার কেউ নয়, আমার একমাত্র ভাইয়ের মেয়ে আলিশা খান। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে পাশে থাকা আয়ুষী ভাবি চোখ পাকিয়ে তাকায় ওর দিকে। মায়ের এমন চাহনি দেখে ভয়ে চুপসে যায় আলিশা। যে পথ দিয়ে এসেছিল তাই সেই পথ ধরেই চলে যায় আবার। ওর যাওয়ার পানে এক পলক চেয়ে পুনরায় নিজের কাছে মনোযোগ দিলাম। বেলা গড়িয়ে দুপুর হতে চলো, তবুও রান্না এখনো এক ভাগও শেষ হয়নি। হাত চালিয়ে রান্নাটা সেরে ছেলে মেয়েগুলোকে তাও আবার খাবারও দিতে হবে। তাছাড়াও আজ উইকেন্ডে বলে বাড়ির পুরুষরাও বাড়িতেই আছে। আমার কাজে ব্যাঘাত ঘটিয়ে আয়ুষী ভাবি বলে উঠল, কিছু মনে করো না মেহেরু, ছোট মানুষ তো তাই ভুলভাল বলে ফেলেছে। ঘরে গিয়ে ওকে আচ্ছা করে বকে দিব আমি। আয়ুষী ভাবির কথায় সূক্ষ্ম হাসলাম আমি। পুরনো স্মৃতি আবারও মনে পড়ে যায় আমার। চোখের নিমিষেই কতগুলো বছর কেটে গেল, ভাবতেই চোখ ঝাপসা হয়ে আসে। একসময় আমি রিস্তা অরণি মিলে ডেয়ার গেম খেলতে গিয়ে এই কাণ্ডটা বাঁধিয়েছিলাম। ভাবতেই আবারও অধরের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। কেউ যে আলিশাকে এসব শিখিয়ে দিয়েছে তা বুঝতে বেগ পেতে হয় না আমার, কেননা এই পথ আমিও পাড়ি দিয়ে এসেছি। সময়ের সাথে তাল মিলিয়ে বেশ অনেক কিছু পরিবর্তন ঘটেছে। চোখের নিমিষেই গড়িয়েছে বেশ অনেকখানি বছর। এখন আমি আর সেই আগের মতো কিশোরী বা তরুণী নই। তারুণ্যের খোলস ছেড়েছি সেই কবে। যদিও যথাযথ যত্নের দরুন দেখলে মনে হয় এখনো সেই আগের মতোই আছি। তবে বর্তমানে আমি যমজ পুত্র কন্যার জননী। আদৃশ আর আমার বিয়ের কয়েক বছর ঘুরতেই যেদিন কনসিভ করেছিলাম সেই দিনই আদৃশ আমায় কোলে নিয়ে পুরো ছাদে দৌড়ে বেরিয়েছিল। আদৃশের স্বপ্ন ছিল পুরো একটা ফুটবল টিম বানানোর, যেন যেই দিকে তাকায় সেই দিকেই আমাদের ছানাপোনারা নজরে পড়ে। তবে রিপোর্টে যখন দেখে গর্ভে 2টি ভ্রূণের অস্তিত্ব, তখন থেকেই তার মুখটা কেমন পাংশুটে হয়ে যায়। আমায় নিয়ে নানান শঙ্কায় জর্জরিত হয়ে ওঠে আদৃশের মন। এমনকি তাকে আমার পুরো প্রেগনেন্সির সময়টা পাশে পেয়েছিলাম আমি। বাসায় যতটুকু সময় সে থাকতো আমায় হেল্প করতো, সাথে মা মামুনি আয়ুষী ভাবি তো রয়েছেই। একটা মেয়ে তো ঠিক এমনটাই চায়। ওইদিকে আহির আর রিস্তার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরপরই বাড়িতে ওদের ব্যাপারে সব জানাই। বলা বাহুল্য রিস্তা আর আহির উভয়ই খুলনা ইউনিভার্সিটি থেকে ইংরেজি ডিপার্টমেন্টে পড়েছে। বর্তমানে দুজনেই এখন ইংরেজি ডিপার্টমেন্টের টিচার। পরবর্তীতে অবশ্য শত নাটকীয়তার পর ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল। এই জন্য রিস্তা কৃতজ্ঞতায় আমার জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল সেই দিন। ওদের বিয়ের দিন তো রিস্তা কালা চশমা গানে কালো রঙের সানগ্লাস পরে ধুমিয়ে নেচেছিল। আমি তখন 9 মাসের অন্তঃসত্ত্বা। আদৃশ ছুটি নিয়েছিল আমার দেখভালের জন্যে। ওদের বিয়ের পাট চুকতেই সে রাতে লেবার পেইন উঠে আমার। অবস্থা বেগতিক দেখে আদৃশ তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে কল দেয়। অ্যাম্বুলেন্স আসতেই আমায় কোলে করে নিয়ে দ্রুত হসপিটালে রওনা দেয়। সবার চোখে মুখে চিন্তার ছাপ।
আদৃশ ততক্ষণে আমার সাথে সাথে নিজেও অপারেশন থিয়েটারে চলে এসেছে। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সাধারণত ওটিতে ডক্টর রোগী ব্যতীত অন্য কারো প্রবেশ নিষেধ, তবে আদৃশের ক্ষেত্রে ভিন্ন চিত্র, কারণ ডক্টর হওয়ার সুবাদে এবং ফ্রেন্ডের হসপিটাল হওয়ায় তার অপারেশন থিয়েটারে প্রবেশের সুযোগ রয়েছে। অপারেশনের পুরোটা সময় সে আমার পাশে থেকে আমার সাহস জুগিয়েছে, ফলে তার কারণে আমি ভীত মনে সাহস সঞ্চয় করতে সক্ষম হয়েছি। অবশেষে শত কষ্ট শত ব্যথার পর দুনিয়ার আলো দেখে দুটি ছোট্ট প্রাণ। আদৃশে আর কাল বিলম্ব না করে বাচ্চার কানের কাছে মুখ নিয়ে আজান দিয়ে দেয়। পরবর্তীতে বাচ্চাদের ব্লাড টেস্ট করানো হয়, কেননা কাজিন বিয়ে করলে সাধারণত ভবিষ্যৎ বংশধরের থ্যালাসেমিয়া হওয়ার চান্স থাকে। যদিও আমাদের বংশে কারো থ্যালাসেমিয়া নেই, তবুও আদৃশ এই বিষয়ে কোনো রিস্ক নিতে চায় না, এজন্যই টেস্ট করিয়ে নেয়। যদিও ওদের কারো থ্যালাসেমিয়া ধরা পড়েনি, অপারেশনের পর কেবিনে দেওয়া হয় আমায়। ক্লান্ত শরীরে চোখ বুজে শুয়েছিলাম, এমন সময় আদৃশ এসে আলতোভাবে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। ওর অস্তিত্ব টের পেতেই চোখ মেলে চাইলাম। আদৃশ এবার আমার একটা হাত নিজের বুকে আগলে নিয়ে করুণ সুরে বলল, বউ আমার অনেক কষ্ট পেয়েছে। তুমি যখন চিৎকার করে কাঁদছিলে তখন মনে হচ্ছিল কেউ যেন আমার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। অনেক হয়েছে, আমার আর কোনো বাচ্চা কাচ্চা লাগবে না। আমার শুধু তোমাকেই চাই, তোমায় হারাতে চাই না আমি কোনোভাবেই। এতটুকু বলতে বলতেই আদৃশের চোখে অশ্রু চলে আসে। এই প্রথম আদৃশকে কাঁদতে দেখে আমি নিজেও দুর্বল হয়ে পড়লাম, ফলে আলতো হাতে তাকে জড়িয়ে ধরে মাথায় চুলে বিলি কেটে দিলাম। খানিক সময় পর ক্লান্ত গলায় বললাম, তোমার না ফুটবল টিম বানানোর ইচ্ছে ছিল? তবে মাফ চাই, দোয়াও চাই। যে ভয় পেয়েছি তাতে করে ফুটবল টিম বানানো আর গুণাক্ষরেও উচ্চারণ করব না আমি। আগে আমার বউ, তারপর দুনিয়ার সব। আদৃশের কথায় স্বস্তি ফিরে পেলাম। কষ্ট হলেও এই কষ্টের মাঝে আনন্দ অনুভূত হয়। জামাই আমায় বড় ভালোবাসে, তবে আমি ওকে কম ভালোবাসি নাকি? সেই ছোট থেকে মন প্রাণ দিয়ে এই মানুষটাকে ভালোবেসে এসেছি। হঠাৎ কিছু মনে পড়তেই চট করে বললাম, আচ্ছা আমাদের ছানাপোনারা কই? ওদের দেখছি না যে। আমার বলা শেষ হওয়ার পূর্বেই নার্স এসে দিয়ে যায় ওদের। একটা বাচ্চা আমার কোলে, আরেকটা বাচ্চা আদৃশের কোলে। ছেলে মেয়ে দুটোর চেহারাই হয়েছে একেবারে বাবার মতো। প্রেগনেন্সির সময়টায় এইসব নিয়েই আমার আর আদৃশের মধ্যে দুষ্টু মিষ্টির ঝগড়া হতো। বাচ্চা দুটোর কপালে চুমু খেয়ে বললাম, ওদের নাম কি রাখবে বাচ্চার বাবা? আদৃশ মুচকি হেসে বলল, ভাবছি ছেলের নাম আবিয়াত খান আদ্র আর মেয়ের নাম মেহেরিশা মেহজাবিন খান রাখব। এখন বলো তোমার কি অভিমত? আপনি যাহা বলিয়াছেন উহাই যথার্থ জনাব। হেসে ফেললাম দুজন। ছানা দুটোর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আরো এক দফা হাসলাম। রান্না করতে করতে এইসব ভাবছিলাম এতক্ষণ যাবৎ। আগে তো মা মামনি মিলে রান্না করতো, তবে তারা বয়সের ভারে কাবু হয়ে পড়েছেন বিদায় হেসেলটা বর্তমানে আমি আর আয়ুষী ভাবেই সামলাই। রান্নার ফাঁকে বরাবরের ন্যায় এবারও পেছন থেকে এসে জড়িয়ে ধরে আদৃশ। ওর অস্তিত্ব টের পেতেই মুচকি হাসলাম। বয়স হলেও লোকটার মাঝে কোনো পরিবর্তন হয়নি। আশেপাশে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে দেখে নিলাম একবার। রান্নাঘর ছেড়ে আয়ুষী ভাবি কখন বেরিয়েছে খেয়াল নেই আমার। ভাগ্যিস কেউ নেই এখানে, নইলে তো লজ্জায় পড়তে হতো আমায়। এভাবে হুঠাৎ জড়িয়ে ধরবে না তো? ছেলে মেয়ে বড় হচ্ছে, এসব দেখলে কি ভাববে বলো তো? চিল বেবি, জাস্ট জড়িয়ে ধরেছি, অন্য কিছু তো আর করছি না যে ওরা দেখলে সমস্যা। আর তাছাড়াও দেখলে দেখবে, আই ডোন্ট কেয়ার, কারণ আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, বড় নারীকে নয়। এত বছর ধরে এই মানুষটার লাগামহীন কথাবার্তায় আমি অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই তেমন রিয়াক্ট না করে বললাম, আমায় অনেক ভালোবাসো তাই না? আদৃশ এবার আমায় নিজের দিকে ফিরিয়ে কোমর জড়িয়ে ধরে। থালাবাটি কম্বল, তুমি আমার সম্বল। 32 পাটি দাঁত কেলিয়ে বলে ওঠে আদৃশ। অধরের কোণে তার লেপ্টে রয়েছে মুচকি হাসি। আমি নিজেও হেসে ফেললাম এবার। মানুষটা ভীষণ রসিক। ওর আগের নিরামিষ রূপ দেখলে কে বলবে এই মানুষটা পেটে পেটে এত আমিষ আর রসিকতা ছিল। যদিও ডায়েরি পড়ে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম, তবে এতটাও না। আলগোছে আদৃশের চুলের ভাঁজে হাত বুলিয়ে দিয়ে গালটা টেনে দিলাম। তা দেখে আদৃশ দুষ্টু হেসে বলল, আমার বউ দেখি আজ রোমান্টিক মুডে আছে, তো একটু।
আদৃশকে থামিয়ে বললাম, তুমি আর ভালো হলে না না? আমি ভালো হতেও চাই না, তোমার কাছে অভদ্র প্রেমিক পুরুষ হয়ে থাকতে চাই। আর শোনো মেহু পাখি, আমি ভালো হলে কিন্তু দুইটা যমজ বাচ্চা হতো না আমাদের। আদৃশের কথায় পাত্তা না দিয়ে রান্নায় মন দিলাম। ভাগ্যিস চুলোর আঁচ কমিয়ে রেখেছিলাম, নয়তো পুরে সব কয়লা হয়ে যেত। আদৃশ আরও কিছু সময় থেকে আমায় টুকটাক হেল্প করলো, নয়তো একটু একটু জ্বালালো। যদিও এইসব আমি খুব উপভোগ করি, এই মানুষটার জন্যই আজ এত সুখী আমি। বলা বাহুল্য, আমি পরবর্তীতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছি। গ্রাজুয়েশনের পর রিসার্চ শুরু করে দিই। এমনই এক সন্ধ্যায় আমি আর আদৃশ দুজনেই যৌথ প্রচেষ্টায় এক যুগান্তকারী ঔষধ আবিষ্কার করায় আমাদের জাতীয় পর্যায়ে সম্মাননা দেওয়া হয়। আর আদৃশ কার্ডিওলজিস্ট হিসেবে বেশ নাম করা। রান্না শেষ হতেই ড্রয়িং রুমে চলে এলাম। বেশ অনেক দিন পর বাসায় আজ রিস্তা অরণিরা এসেছে। অরণির একটাই ছেলে, নাম অরণ্য। রিস্তা আর আহিরের দুটা মেয়ে, নাম আহি, রিশা। আর আলভি ভাইয়ার মেয়ে আলিশা আর ছেলে আয়ুষ। ওদের সবার মধ্যে বেশ ভাব, সবাই মিলে গোল হয়ে বসে টিভি দেখছে আর খেলাধুলা করছে। মা, বাবা, চাচু, মামুনিরাও ড্রয়িং রুমে বসে আছে ওদের সাথে। বার্ধক্যে উপনীত হলেও তাদের মাঝে বাচ্চা সুলভ আচরণ পরিলক্ষিত। মানুষের বয়সটা তো এমনই। আমার ড্রয়িং রুমে দেখতেই আদৃশ টেনে নিয়ে তার পাশে সোফায় বসিয়ে দেয়। মাথা ব্যথা করছিল বলে আদৃশের কাঁধে মাথা রাখলাম। আদৃশ বুঝতে পেরে আমার মাথায় আলতো করে মেসেজ করে দেয় আর হাতের আঙুলগুলো ফুটিয়ে দেয়। এতে ভীষণ আরাম বোধ করলাম। বাচ্চারাও ছুটে এলো আমার কাছে। পরম মমতায় আগলে নিলাম আমি ওদের। খেলতে গিয়ে আলিশা পড়ে গিয়ে পায়ের কিছুটা অংশ ছিঁড়ে যায়, ফলে সে চিৎকার করে কেঁদে ওঠে। আমরা যাওয়ার পূর্বেই আদ্র এসে ধরে ফেলে ওকে। ফার্স্ট এইড বক্সটা এনে ওর পায়ের ছিলে যাওয়া অংশটায় মলম লাগিয়ে দেয়। চোখের জল মুছিয়ে দিয়ে যত্ন করে সোফায় বসিয়ে দেয়। এরপর বেশ শাসনের সুরে আদ্র বলেন, তুই আর মানুষ হলি না রে আলু, একটু দেখে শুনে চলতে পারিস না? ব্লাইন্ড লেডি কোথাকার। আয়ুষ ভাবি এবার মুচকি হেসে আদ্রের মাথায় হাত বুলিয়ে বলল, ভাগ্যিস তুমি ছিলে, নয়তো আমার মেয়েটার যে কি হতো। আদ্র এবার চুল ঠিক করে ভাব নিয়ে আদ্রিসের পাশে এসে বলল, দেখতে হবে না কাজ ছেলে, আমার ডাক্তার বাবার মতোই একদিন নামকরা ডাক্তার হব আমি। কি বলো বাবা? ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদ্রিস বলল, অবশ্যই মাই লিটল প্রিন্স। পাশ থেকে মেহরিশা বলে উঠল। উপস্থিত সবাই ওদের বাহবা দেয়। তবে আমি আলিশা আর আদ্রর দিকে পলকহীনভাবে চেয়ে রইলাম, যেন ওরা একজোড়া লাভ বার্ড। ছেলে আমার একদম আদৃশের কার্বন কপি। আমার আর আদৃশের জীবনের হৃদয়ে লাগিল তোলা গল্পটা সমাপ্তির প্রায় দ্বার প্রান্তে। তবে কি আমার আর আদৃশের মতোই আলিশা আদ্রের জীবনেও হৃদয়ে লাগিল দোলার পুনরাবৃত্তি ঘটতে চলেছে? এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।